সবাই আমাদের পিএমসি স্কুল যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুল এখানে সরকারের নিয়মাবলী অনুযায়ী এক্সপার্ট টক প্রোগ্রাম আজকে শুরু হচ্ছে। সেই এক্সপার্ট টক প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুলের তরফ থেকে প্রথমেই স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ত্রয়কে। এখানে উপস্থিত আছেন সম্পূক সাহা মহাশয়, কোঅর্ডিনেটর সায়েন্স প্রোগ্রাম, বিশিষ্ট কবি, সাহিত্যিক, সমাজকর্মী ও বিজ্ঞান শিক্ষক। আমি স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় রামনাথ চক্রবর্তী মহাশয়কে, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, শিলচর এলআইসি ডিভিশন। উনি এছাড়াও বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজকর্মী তথা স্কুল লেখক। আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি, আমরা আনন্দিত এবং আমরা ভাগ্যবান। এখানে উপস্থিত আছে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ডক্টর স্বাতিলেখা রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বেঙ্গলি, ফখরুদ্দিন আলী আহমেদ ডিগ্রি কলেজ, বাসকান্দি। তাছাড়া এখানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমাদের এই অনুষ্ঠানে শুভ সূচনা। এই অনুষ্ঠানে আমরা আজকে জানবো হেলথ এন্ড হাইজিন, দুটো টপিক আছে, এবং প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। হেলথ এন্ড হাইজিন এই শব্দটা আজকাল খুবই প্রচলিত। স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য বলতে আমরা এটাই বুঝি যে এরূপ দেহ, সুস্থ দেহ তথা সুস্থ মন, সুস্থ মানসিকতা এবং আমাদের সুস্থ টেনশন ফ্রি ভাবে যাতে জীবনযাপন করতে পারি সেই সম্বন্ধে জীবনশৈলী। এবং এটা এই স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে বিজ্ঞানসম্মত ভাবে আমরা এটা জানি যে স্বাস্থ্যবিধি এক সেই সব নিয়মাবলী যেগুলো অনুশীলন বা অনুকরণ করলে আমরা সুস্বাস্থ্য থাকতে পারি এবং আমাদের মানসিকভাবেও আমরা সুস্থ থাকতে পারি। তো সেই জিনিসগুলো ছোট ছোট জিনিস আমরা কিভাবে সুস্বাস্থ্য থাকবো, আমাদের কিছু দৈনন্দিন তালিকা আছে যে আমরা এই নিয়মাবলীগুলা পালন করতে হবে। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে, আমরা প্রত্যহ নখ পরিষ্কার রাখতে হবে, দাঁত পরিষ্কার রাখতে হবে, স্নান করতে হবে এবং পুষ্টিকর আহারাদি গ্রহণ করতে হবে। সঙ্গে প্রত্যহ আমাদের কিছু ব্যায়াম করতে হবে বা খেলাধুলা করতে হবে, যাতে শারীরিক চর্চার মাঝে মাঝে শরীর এবং মনটা সুস্থ থাকে। একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমার কাছে যত টাকা পয়সা থাকুক না কেন, কিন্তু স্বাস্থ্য যদি আমার ঠিক না থাকে তবে আমার কোনো কিছুই ভালো লাগবে না। আমি কোনো কিছু করতে পারবো, সবকিছু থেকেও আমি মূল্যহীন। তার জন্য আজকাল সরকারের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন সমাজসেবী সংগঠন পদক্ষেপ স্বাস্থ্য সম্বন্ধে সচেতন থাকার। আমাদের কিছু ছোট ছোট নিয়মাবলী পালন করতে হবে। সেই নিয়মাবলী কি? আমরা আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে, আসবাবপত্র পরিষ্কার রাখতে হবে, আমরা যেখানে বাসস্থানে আছি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রোগমুক্ত রাখতে হবে, যাতে আমরা কোনো বিভিন্ন বীজাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, অনুজীব দ্বারা আক্রান্ত হতে না পারি, শরীরে যাতে কোনো সংক্রমণ না হয় তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা জানি বিগত 2-3 বছর আগে কোভিড আক্রান্ত হয়েছিল সমস্ত পৃথিবী। সেখান থেকে আমরা জানলাম যে আমাদের স্যানিটেশনের দরকার আছে এবং আমরা তখন অনেক জিনিস জানতে পারলাম যে কিভাবে আমরা ডিস্টেন্স মেনটেন করে চলতে হয়, কিভাবে আমরা মাস্ক ব্যবহার করতে হয়। সেগুলো ছিল, সেগুলো আমাদের জানা ছিল, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম সেই জীবনের দ্রুততার জন্য, ব্যস্ততার জন্য। জীবনে সুস্থ হয়ে বাঁচার জন্য আমাদের কিছু সময় দিতে হবে নিজেকে, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য
পরিষ্কার থাকতে হবে। খাদ্য গ্রহণ করতে সময় আমাদের হাত ধুতে হবে। সবাই একদম ছোট সময় আমরা যখন এনভায়রনমেন্ট সায়েন্স পড়ি তখন থেকে আমাদের সেগুলো জিনিস জানা। তারপরে তো আমরা বললাম সাধারণ বিজ্ঞান পড়াশোনা করছি। সেই বিজ্ঞানের জীবনশৈলী একটা রবিশঙ্কর স্যার বলেন যে আর্ট অফ লিভিং, জীবনের শৈলী, সেই জীবনশৈলীটা যদি আমরা জানি তো আমাদের কি হবে, শরীরটা সুস্থ থাকবে। এবং শরীর যদি সুস্থ থাকে, এর সাউন্ড মাইন্ড, এটা সাউন্ড বডি, আমাদের মনটাও সুস্থ থাকবে, আমরা পড়াশোনাও ভালোভাবে করতে পারবো। তো আমি এখানে বক্তৃতা দিতে আসি নাই, বক্তৃতা আমি জানিও না। আজকে এক্সপার্ট আছেন, ওনারা বক্তব্য রাখবেন। তবু আমি একটা কথা বললাম, সেকেন্ড টপিক ছিল প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। তো পরিবেশের সংরক্ষণ, পরিবেশের সংরক্ষণ সরকার তো পদক্ষেপ নিচ্ছে, আমাদের ছোট ছোট জিনিসগুলো জানা দরকার। তো পরিবেশ সংরক্ষণের প্রথমেই যে কথাটি আসে, বৃক্ষরোপণ। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের জন্য অমৃত বৃক্ষরোপণ প্রোগ্রাম করেছে। কয়েক লক্ষ কয়েক কোটি বৃক্ষ রোপণের প্রতি বছর হচ্ছে। সেটা কিসের জন্য? যে আমরা যদি বৃক্ষ রোপণ করি পরিবেশটা ভালো থাকবে, আমাদের অক্সিজেন ভালো থাকবে, বিশুদ্ধ অক্সিজেন পাবো এবং বিভিন্ন ধরনের অকাল, বন্যা, খরা এগুলা থেকে মুক্ত হতে পারবো। পরিবেশনের আরেকটা খেয়াল রাখতে হবে যে আমাদের পরিবেশটা কি হচ্ছে, যে আমাদের চতুর্দিক, আমাদের পরিমণ্ডলটা, সেটা বাতাস, সেটা এই পৃথিবী মানে মাটি, সেগুলা নিয়ে আরো বাতাস মাটি নিয়ে আমাদের চতুর্দিকে আমরা সেই পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখবো। যার জন্য আমাদের কিছু জিনিস আজকাল বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে, প্লাস্টিক। সেই প্লাস্টিকের সেটা ওয়ান টাইম ইউজের, সেটা জলের বোতলই হোক, আর প্লাস্টিকের গ্লাসই হোক, আর প্লাস্টিকের ব্যাগই হোক আমরা বাজারে, সেগুলো আমরা প্লাস্টিককে একটু যাতে বর্জন করতে পারি। নোডাল আধুনিকতার যুগে প্লাস্টিকটা চলে এসেছে, আমরা না চাইতেও আমাদের জীবন সঙ্গী হয়ে গেছে। কিন্তু যত পারি, যত সম্ভব আমরা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করি, যদি আমরা পাটের ব্যাগ, আমরা যদি কাপড়ের ব্যাগগুলো ব্যবহার করি, তো আমাদের পরিবেশটা দূষণ হবে না। আর পরিবেশ যখন দূষণ মুক্ত থাকবে, আমরা সুস্থ থাকবো, বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারবে না, সংক্রমণ হতে পারবে না। তাছাড়া আমাদের পরবর্তী প্রজন্ম তাও ভালো থাকে। আমাদের একটা দায়িত্ব এই সুন্দর পৃথিবী যাতে আরো সুন্দর করা, আরো সুন্দর রাখা, শেখার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। সেটা একদিনের প্রক্রিয়া না, সেটা এককের প্রক্রিয়া না, একজনের দ্বারা সম্ভব না। তো সেটার জন্য তোমরা আজকে যারা ছোটরা আসো, তোমরা আজকে জানবে, আজকে সেগুলো বইয়ের মধ্যে আছে, কিন্তু সেই পুঁথিগত বিদ্যা, পুঁথিগত নলেজ, পুঁথিগত জ্ঞানের বাইরে আমরা আজকে কিছু জিনিস সুন্দরভাবে কথাবার্তার মাধ্যমে আমরা জানবো। এবং সবচেয়ে উপরে এটা সামাজিক সচেতনতার দরকার। সেগুলো শুধু আমি জানলে হবে না, আমার পরিবারের যে লোকজন আছে সবাইকে বলতে হবে, সেটা সমাজকে বোঝাতে হবে। আমি যে জিনিসটা ভালো জিনিস জানি, আমি আমার সহপাঠীকে বোঝাতে হবে। তার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, স্বচ্ছতা পপুলার প্রোগ্রাম হচ্ছে, কিভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, কিভাবে ডাস্টবিনের ব্যবহার করব, সেগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। কোন জিনিসটা আমাদের বৈজ্ঞানিকভাবে রিসাইক্লিং করতে হবে, কোন জিনিসগুলো আমাদের সেই জিনিসগুলো ব্যবহার করতে হবে যেগুলো আমরা পুনর্নবীকরণ করতে পারি, রিসাইক্লিং করতে পারি। সেইভাবে যদি আমরা জীবনশৈলীটাকে গঠন করি, তো আমরা সুস্থ থাকবো, আমাদের পরিবেশ সুস্থ থাকবে, পৃথিবীটা সুন্দর থাকবে, বিভিন্ন ধরনের সেভাবে মহামারীর আবির্ভাব হবে না। যাই হোক, আমি দীর্ঘায়িত করছি না। আমাকে আজকের যিনি কোঅর্ডিনেটর, আজকে যিনি প্রোগ্রামের নোডাল অফিসার শ্রদ্ধেয় শঙ্করচন্দ্র নাথ মহাশয় আমাকে স্বাগত ভাষণে সেটা বলেছিলেন। আমি একটু আপনাদেরকে বললাম টপিক সম্বন্ধে, যাতে একটা সম্যক ধারণা দিলাম। বাকি তো এক্সপার্ট আছেন, ওনারা আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবেন, তুলে ধরবেন। আমি জানি আজকে আমরা ভাগ্যবান, ওনাদের উপস্থিতি আমাদের স্কুলে, এবং ওনাদের যে জ্ঞান পরামর্শ দেবেন, ওনারা বিশাল মনের মানুষ, বিশাল জ্ঞানের অধিকারী। ওনারা যেটা দেবেন আমি জানি আমাদের স্কুল উপকৃত হবে, আমাদের বাচ্চারা উপকৃত হবে, আমাদের আগামী প্রজন্মকে বাণীটা ছড়াতে পারবে। ধন্যবাদ। জয় হিন্দ। মাধ্যমিক বিদ্যালয়ে
পরিচালন সমিতি সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে এক্সপার্ট টপিক বিশেষজ্ঞ অনেক সাহিত্যিক লেখক রানা চক্রবর্তী মহোদয়, মঞ্চে উপস্থিত ওয়াসকান্দি ফখরুদ্দিন আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রবক্তা ডক্টর ফাকিলা রায় মহোদয়া, এই স্কুলের একাডেমিক ইনচার্জ নিরূপম নাথ স্যার, এই স্কুলেরই একাডেমিক ইনচার্জ চন্দনা সিনহা ম্যাডাম এবং এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা প্রত্যেককে যথাস্থানে আমার প্রণাম, শ্রদ্ধা এবং শুভেচ্ছা ভালোবাসা। আমার নিরূপম স্যার একটু আগে বলেছেন যে আমাদেরকে পেয়ে এই যুধিষ্ঠির সাহার স্কুল আজকে ভাগ্যবান। অ্যাকচুয়ালি আমি উনি ভাগ্যবান নয়, আমি ভাগ্যবান যে আজকে যুধিষ্ঠির সাহার মতো স্কুলে আমি একসাথে পেরেছি। তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এবং একাডেমিক ইনচার্জ নিরূপম স্যার, আজকের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শঙ্কর স্যার এবং অজিতা ম্যাডাম, বিশেষ করে ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে ওনাদের কারণেই আজকে এই স্কুলের মতো স্কুলে আমি এসে এই পোডিয়ামের সামনে দাঁড়ানো। এই স্কুল আজকে নয়, 1953 ইংরেজির স্কুল, দ্যাট ইজ 73 বছরে স্কুলটা বিশাল স্কুল এবং তার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। প্লিজ যারা পেছনে দাঁড়িয়ে আছো প্লিজ কথা বলবেন না, প্লিজ। এই স্কুলে যেরকম কাছাড় জেলার মধ্যে একটা সুনাম অর্জন করেছে যুধিষ্ঠির সাহা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমি চাই একটা ফুটবল টিম, ভালো একটা ফুটবল টিম থাকুক, যেই ফুটবল টিম আমাদের ডিএসএতে খেলবে, শিলচর শহরে গিয়ে ডিএসএতে খেলবে এবং কাছাড়ের সবাইকে হারিয়ে দেবে। তখন শুধু পড়াশোনা ভালো হলেই নাম অর্জন হয় না, যে কোনো দিক দিয়ে নাম অর্জন করা যায়। আমি চাই এই স্কুলে একটা ভালো ক্রিকেট টিম গঠন করো, যেটা কাছাড়ের এই ডিএসএতে খেলবে। এই স্কুলে ভালো ব্যায়ামের যোগ্য ক্লাস হোক, যেটা কাছাড়ের মধ্যে বিভিন্ন যুব প্রতিষ্ঠানে যে কম্পিটিশনে সেখানে যাও এবং পিএমসি যুধিষ্ঠির সাহার নাম যেন সেখানে উজ্জ্বল করে। আমি তোমাদের কাছে আমার অনুরোধ রইল বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এই স্কুলে ফুটবল টিম গঠন হোক, এই স্কুলে ক্রিকেট টিম গঠন হোক, বিভিন্ন ধরনের যুব বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে এই শিলচর শহরে গিয়ে কম্পিটিশনে যোগ দেন এবং নাম উজ্জ্বল করুক। এই স্কুলে যথেষ্ট নাম, শুধু পড়াশোনা দিয়ে নাম উজ্জ্বল করতে হবে এরকম কোনো কথা নেই। আরেকটা জিনিস হলো চাপ হ্রাস। অনেকে আছে না, খুব টেনশন আছে, খুব টেনশনের ক্ষেত্রে এই তোমার এক্সারসাইজের মধ্যে টেনশনকে ডিক্রিজ করে দেওয়া যায়, টেনশন তোমার হাতের মুঠোর মধ্যে থাকে। তাহলে আমরা হেলথের কি আসলাম, কিতে আসলাম, তার জন্য শারীরিক ও মানসিক এবং উভয় স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে এই যে ব্যালেন্স একটা জীবনযাপন তৈরি করা যাবে শুধু এক্সারসাইজের মাধ্যমে, যোগের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে। আমি আশা করব তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। তারপরে কি আছে হেলথের মধ্যে এ হলো অ্যাওয়ারনেস। আজকাল যাই করো না কেন, যদি সচেতনতা সজাগতা যদি না থাকে তাহলে কিছুই হবে না। তুমি আমাদের এই স্কুলের একাডেমিক ইনচার্জ নিরূপম স্যার একটু আগে বলেছিলেন যে কোভিডের সময় কত লোক মারা গেছে, তখন রাজ্য সরকার
বা বিভিন্ন এনজিও। আরেকটা কথা বলছি, এই বিহারার আরো একটা নাম আছে, যে সেটা হলো বিহারাতে একটা এনজিও আছে, দেশবন্ধু ক্লাব, কাছাড়ের মধ্যে যথেষ্ট নাম করা একটা এনজিও। কি বললাম? সজাগতা, সচেতনতা সব জিনিসেই লাগবে। এই যে নিরুপম স্যার বলে গেছিলেন যে কোভিডের সময় সবাইকে সেলাপ করে দিয়েছে, তুমি এই নির্ধারিত দূরত্ব থাকবে, ব্যবহার করবে, এত পার্সেন্ট যদি পাওয়া যায় তাহলে আমার রাজ্য সরকার আমাকে স্কুটি দেবে, আছে না স্যার? আমাকে এত পার্সেন্ট। তারপরে যদি কোনো সিঙ্গেল মেয়ে থাকে, কেন্দ্রীয় সরকারের টিভিতে বলে কোনো খরচা নাই। তারপরে কি আছে, আমাদের এসএসএলসি পাস করলে 75% এর উপরে মার্ক পেলে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাওয়া যায়। হায়ার সেকেন্ডারিতে 8% পেলে এই করা যায়। এই যে অ্যাওয়ারনেস সবগুলা দরকার আছে না, তোমার ভিতরে যদি আমি ঢুকিয়ে দিতে পারলাম, তুমি তো ভালো স্টুডেন্ট আছো, দেখিস কিন্তু এই পার্সেন্টেজটা যদি পাস, তোর ঘরে দেখিস ল্যাপটপ চলে আসবে, তোর ঘরে ল্যাপটপ চলে আসবে। আরো শুধু এটা নয়, অ্যাওয়ার হয়ে গেলে অনেক বেশি দরকার, অ্যাওয়ারনেসের খুব দরকার। এই স্কুলে আরেকটা টিম আছে, আমার মনে হয় স্যার ম্যাডাম আপনারা বোধহয় গুড ক্লাস ব্যাড ক্লাসের ক্লাসটা করেছেন না, এটাতে খুব বেশি অ্যাওয়ারনেসের দরকার। আমার সঙ্গে আমার সহপাঠী কতটুকু পর্যন্ত ব্যবহার করতে পারে, ব্যবহারটা কতটুকু অবধি করতে পারে, একজন আরেকজনের সঙ্গে কি করতে পারে, কি করলে পরে সেটা আমার স্যার ম্যাডামকে বা আমার গার্জিয়ানকে বা আমার যে অভিভাবক আছে তার কাছে আমাকে বলতে হবে। এটা হলো অ্যাওয়ারনেসের দরকার। আজকাল এখনো অনেকে আছে মুখ বুঝে হজম করে নেয়, সহ্য করে নেয়, অথচ তার উপরে অত্যাচার হয়েছে, সঠিক জায়গায় সেটাকে পৌঁছে দিতে হবে। তার মানে সব কিছুর জন্যই আমার সচেতনতা দরকার, সচেতনতা খুব বেশি দরকার। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে তো? সব কিছুতে আমি মানে একটা ছেলে আরেকটা মেয়ের সঙ্গে, একটা ভদ্রলোক আরেকটা ভদ্রমহিলার সঙ্গে কতটুকু সমঝোতা, কতটুকু ব্যবহার করতে পারে, কি ব্যবহার করলে কিভাবে গুডটা ইউজ হবে, কিভাবে ব্যাডটা ইউজ হবে, সেটা যেন আমরা জেনে নেই। এবং আরেকটা জিনিস অ্যাওয়ারনেস করে দেয় আমাদের এখানে, আমি দেখছি 2/3 হলো আমাদের এখানে ছাত্রীরাই আছে, 1/3 ছাত্ররা আছে। সেইখানে আমাদের মা এবং দিদিমণিরা আমাদেরকে অ্যাওয়ার করে দিয়েছেন, আমরা 12 বছর বয়সে 13 বছর বয়সে আমরা এই ধাপে যাব, কিশোরে আমার এই পরিবর্তন হবে, আমার এই শারীরিক পরিবর্তন হতে পারে, এখানে এই হলে কি করতে হবে। এবং রাজ্য সরকার অনেক ফ্যাসিলিটি দিয়েছে, যেটা আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ আছে, আমরা দিদিমণিদের থেকে আমরা এই জিনিসগুলো নিই, সব জিনিসগুলো ডিপেন্ড করে। এবং মা বা দিদিমণিরা বলে দেয় ভয় পাস না, এই করিস না, সেই করিস না, সবকিছু ডিপেন্ড করে সচেতনতা বা সজাগতার উপরে। তারপরে রোগ প্রতিরোধ করতে গিয়ে কি করে আমরা সঠিক স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, তাহলে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, রোগ আমাদের কাছে আসবে না। আরেকটা জিনিস আমরা সেটাও জানি, সেটা অনেকটা কার্টিসির মধ্যেই পড়ে। আমরা অনেক সময় নরমাল কোর্সের মধ্যে কি করি, আমরা হাসি দেই না, অনেকে কি করি, অনেকে ওপেন হাসি দেয়, অনেকে কি করে এরকম মুখ বন্ধ করে দেয়। কিন্তু এটার অ্যাকচুয়াল কায়দাটা, সায়েন্টিফিক্যালি কায়দাটা কি বলেছে? সায়েন্টিফিক্যালি কায়দাটা বলেছে যখন তোমার হাসি আসে তখন মুখটাকে, এই যে এলবোটা আছে, এই এলবোর মধ্যে নিয়ে মুখ লাগিয়ে দেবে, কোথাও কোনো পার্সেন্টেজ তোমার মুখ থেকে কোনো বা নাক থেকে কোনো জল কোথাও যাবে না। যখনই হাসি আসবে কোথাও আর যাবে না। এই জায়গাটাতে আমরা কি করি, কেউ এরকম ভাবে করি, কেউ অপারেট করি, সেটা করতে নাই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কথা। আর এইভাবেই যখন কোথাও কোনো জায়গাতে করবে আর কি, তখন তোমার সামনে যেই থাকুক
কিংবা সম্পর্কে তার একটা যথেষ্ট ভালো একটা সম্যক ধারণা কিন্তু তার হবে। ভেরি গুড আইডিয়া এবং এবং ভালো তার রুচি সম্মত সেসব তিনি জানেন বা তার মা বাবা বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন যথেষ্ট যত্নশীল তাদেরকে এই পাঠটা দিয়েছেন। তাহলে আমি এরপরে যাব কি আছে, হেলথের পরে এল আছে। এল 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 মানে কি হলো, আমার লাইফস্টাইল, আমার জীবনধারা। আমার লাইফস্টাইলটা কিভাবে যাবে? আমি লাইফস্টাইল অনেকে জানো, অনেকে লাইফস্টাইল স্কুল থেকে, বাবা প্লিজ স্কুলে এসছে কি রে তুই কি মুখ এরকম লাগতে আসে কেন, এখন ঘুম থেকে উঠছ, এ কিছু করে না, একটু করে একটু করে। তার মানে তার বাড়িতে তার এটা কেউ দিচ্ছে না, এ ঘুম থেকে উঠিয়া কোন রকমে উঠিয়া সেটা করছি কি তা আই গেছে স্কুলে। তার মানে এই যে অনেকে আছে ভোরবেলা উঠে, অনেকে আছে বিভিন্ন গরিব ধনী বলে কথা নেই, লাইফস্টাইলটা জীবনধারাটা প্রত্যেক শ্রেণীর মধ্যে আছে। অর্থনৈতিক কোনো ফ্যাক্টর নাই যদি আমার ইচ্ছা থেকে থাকে। এই জীবনধারা কি করতে পারে, সেটা আমার মানসিক এবং শারীরিক সব কিছুকে উন্নত করতে পারে। আমার সাফিসিয়েন্ট ঘুম লাগবো, সেই ঘুম কিন্তু অনেকে কয় কিতারে তুই কুম্বর ঘুম ঘুমাইতে নেই, তা নাই, কিন্তু ঘুমেরও দরকার আছে। বাচ্চারাতে অনেকে বলবে যত বেশি ঘুমিয়ে থাকে একটা বাচ্চা তার মাথাটা তখন ঠান্ডা থাকে, ওয়ার্কলেস থাকে, সেই নিরাপদে খুব ভালো থাকে। আমরা অনেকেই পড়াশোনা তো অনেকেই করি, পড়াশোনাটা বাবা প্লিজ, আমরা আগে আমার মা বাবা কি শিখাইতো, পড়াশোনাটা রাত্রে বেশি না করে ভোরবেলা পড়াশোনা করবে। ভোরবেলা পড়াশোনা করলে চারিদিকে নীরব থাকে এবং পড়াশোনাটা খুব তাড়াতাড়ি মনে থাকে, খুব ইজিলি আমরা শিখতে পারি। কিন্তু এখন ট্রেন্ডটা একটু উল্টা হয়ে গেছে, এখন অনেকে ভোরবেলা না উঠে, ভোরের দিকে খুব কম মানুষ উঠে। এই রাস্তাতে বিহারা বাজারের রাস্তাতে দেখলে মর্নিং ওয়াকে খুব বেশি লোক কিন্তু পাওয়া যায় না, কিন্তু তারা কি করে রাত 1টা 2টা 2:30 3টা অব্দি বাড়িতে পড়ে। সেটা ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার কাছে আমি কিন্তু মানিয়ে নিতে পারছি না। সেই সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্র 3টা অব্দি যদি থাকি, আমার এটাও তো মেশিন না। এই মেশিনটা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে না? তো গরম হলে কি দেবে সে? আমি কম্পিউটার যদি চালাই আর সিপিইউ থেকে যদি গরম ভাব হয়, তার মানে রেজাল্টটা উল্টা দিতে থাকবে। তার মানে এটা এমন সময় প্রসেস করা ভালো যে সময় একদম ঠান্ডা মস্তিষ্ক থাকে, সেই সময়টাই আমার মনে হয় যথেষ্ট ভালো সময়। এখানে সভায় উপস্থিত এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যথাযথভাবে আমি প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। আমাকে আজকে বলা হয়েছে হেলথ এন্ড হাইজিনের ব্যাপারে বলার জন্য। আমি বিজ্ঞানের ছাত্রী নই এবং বিজ্ঞান আমার পড়ানোর বিষয় নয়। হেলথ এন্ড হাইজিনকে অর্থাৎ স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতাকে বিজ্ঞানের বিষয় করে দেখা হয়। কিন্তু আমরা যদি আমাদের সামগ্রিক জীবনকে বিচার করি, তবে আমরা অনুভব করতে পারবো যে হেলথ এন্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র বিজ্ঞানের বিষয় নয়। আমাদের সম্মানিত যারা গুণীজনরা আগে বলে গেছেন যে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলা দুটোই আমাদের প্রাত্যহিক জীবনেরই একটা অংশ, আমাদের ছোট থেকে বড় হয়ে ওখানে একটা অংশ। এখন আমাকে একটা প্রশ্নের তোমরা উত্তর দাও তো, যে এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা এখানে উপস্থিত আছি কি নেই? অর্থাৎ আমরা প্রেজেন্ট। তো আমরা কিভাবে
কোনো বাতাসে ভেসে বেড়াচ্ছি, নাকি আমরা একটা দেহ ধারণ করে এখানে বসে আছি? নিশ্চয়ই আমাদের আলাদা আলাদা দেহ রয়েছে, তাই তো? রয়েছে তো নিশ্চয়ই, এবং আমরা প্রত্যেকেই মানুষ, সুতরাং আমাদের প্রত্যেকেরই একটা দেহ রয়েছে, এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত মন এবং মস্তিষ্ক রয়েছে, এবং আমরা এখন অতি অবশ্যই আমরা এখানে উপস্থিত। সুতরাং আজকে যদি হেলথ এন্ড হাইজিন নিয়ে বলতে হয়, তাহলে আমাকে সর্বপ্রথমে আমার নিজের দেহের কথা আমাকে ভাবতে হবে, এবং দেহ সম্পর্কিত যে মন এবং মস্তিষ্ক, এই তিনটা ট্রায়াঙ্গেলকে একসঙ্গে যোগসূত্রে রেখে আমাদেরকে ভাবতে হবে। এবং এই দেহ, মন, মস্তিষ্ক, মন অথবা মস্তিষ্ক এবং দেহের এই যে ট্রায়াঙ্গেলকে কিভাবে, এই যে ত্রিভুজ আকৃতির একটা সম্পর্ক, এই তিনটে ব্যাপারের মধ্যে, এই তিনটে ব্যাপারকে এক সংগঠিত করে একসঙ্গে করে ভাবতে হবে যে তিনটের মধ্যে আমরা কি করে সামঞ্জস্য রক্ষা করব। তো এখন সামঞ্জস্য রক্ষার ক্ষেত্রে কিছু কিছু আমাদের বৃদ্ধি এবং কিছু মানে জীবনশৈলীর ব্যাপার আছে, যেগুলি তারা আগেই বলেছে, ঠিক আছে? এখন আমাকে বলতো, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার এই দিকটা একরকম এবং এটা 5 টাকার পয়সা, তাই তো? এটা একটা দিক এরকম, আবার আরেকটা দিক অন্য, তাই তো? তাই কিনা বলো সবাই? কিন্তু এটা সামগ্রিকভাবে কি এটা একটা 5 টাকার কয়েন, মানে এটা একটা কয়েন। এটা এই পিঠ এবং ওই পিঠ আলাদা হতে পারে, কিন্তু এটা একটা সামগ্রিকভাবে একটা কয়েন। সেরকমই আজকে যা বলার বিষয়, স্বাস্থ্য এবং হাইজিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কয়েনের দুটো দিক, কিন্তু পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের ভালো থাকা নিয়ে, এবং ভালো থাকার কিছু বৃদ্ধি এবং এর কিছু পরিচালন রয়েছে, যেগুলি আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম স্যার সবাই খুব সুন্দরভাবে বলে গেছে। বিশেষ করে এইগুলো নিয়ে আমার খুব বেশি মানে বলার প্রয়োজন নেই। আমরা জানি আমরা আমাদের হাত ধরতে হবে, আমাদের সব কিছু করতে হবে, কিন্তু মানে কিছু এর আগে আমি একটা কথা তোমাদের বলছি যে স্বাস্থ্যের ব্যাপারে যে অর্গানাইজেশন মানে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে সমস্ত যারা সমস্ত বিশ্বব্যাপী যারা স্বাস্থ্য এর ব্যাপারে যারা বিভিন্ন নিয়ম নীতি যারা পরিচালনা করেন, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বছরের স্লোগান হচ্ছে হেলদি বিগিনিং অফ গুড ফিউচার, অর্থাৎ সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ। সবাই বলো এবার WHO স্লোগানটা কি, ওদের থিমটা কি বলো, আমার সাথে বলো। সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ। তো যদি আমাদের ভবিষ্যৎকে ঠিক করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সূচনা অর্থাৎ বিগিনিং। একটা চারা গাছকে যেমন ছোট থেকে যদি আমরা সুন্দর করে তাকে নার্চার করে তাকে একটা তার খাদ্য সমস্ত কিছু সুন্দরভাবে দিয়ে আমরা তাকে যদি ঠিক করে বড় করতে পারি, তাহলে সে একসময় নতুন করে বিশাল ছায়া আমাদেরই যেত, তাই তো? সেইভাবেই WHO যা বলছে সুস্থ সূচনা আশাবাদী ভবিষ্যৎ, সূচনাটাকেই আমাদের সুস্থভাবে আমাদের যদি প্রারম্ভটাই ঠিক না হয়, দিনের শুরুটাই ম্যাডাম যেভাবে বলে গেছেন যে ব্রাহ্ম মুহূর্তে ওঠা, ঠিকভাবে দিনের শুরুটা একদম মানে ঠিক হেলদি ওয়েতে সুস্থভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই যদি আমাদের ঠিক না হয়, তাহলে আমরা আশাবাদী ভবিষ্যতের ব্যাপারে আমরা কি করে আশাবাদী হব? সূচনাটাই যদি ঠিক না হয়। তোমরা এখানে যারা 25,000 ছাত্রছাত্রীরা আছো, তোমরা তোমাদের জীবনের সূচনা করবে আছো। সূচনা মিন্স বিগিনিং, হেলদি বিগিনিং। তোমরা কোথায় আছো? তোমাদের জীবনে বিগিনিং এ আছো, তোমরা জীবন শুরু করতে চলেছো। এবং যারা অভিভাবক ছাত্ররা এখানে তোমাদের আজকে যারা গুরুজনরা বলতে এসেছেন, তারা কিসের জন্য এসেছেন? এখানে শুধু কথা